মানে লজ্জাবোধ হচ্ছে যে আমি যার বিরুদ্ধে বলবো, মানে আমার সাথে তার তৈরি করতে আমার খুবই নিজের খারাপ লাগছে যে আমি নিজে কিন্তু মানে বিএসসি বিএড এবং এমএসসি কেমিস্ট্রি, মানে একজন বাংলাদেশের মানে 4 পাস, তার বিরুদ্ধে আমার কথা বলতে হবে, এটা আমার খুব খারাপ লাগছে। আমি এই ব্যাপারে বলতে চাই যে আমরা 13 সাল থেকে 23 সাল অবধি, তার আগেও আমাদের 5 বছর বোর্ড ছিল, আমরা ছিলাম। 13 সালে আমাদের প্রয়াত উপপ্রধান অরুণ সিকদার, তিনি 13 থেকে 16 অবধি ছিলেন, 16 জুন অবধি, 13 জুন অবধি, মানে 3 বছর। তারপরে আমি দায়িত্বে আসি। তা একটা কথা আমি বলতে চাই যে দেবগ্রাম অঞ্চল, আপনারা নিজেরা দেবগ্রাম অঞ্চলের প্রত্যেকটা বুথে যান, প্রত্যেকটা বুথে গিয়ে আপনারা অনুসন্ধান করুন যে এই অঞ্চলে, এমনকি অঞ্চলের কর্মীরা, অঞ্চলের যে সমস্ত সাধারণ আধিকারিক আছে, তারা কি অবস্থায় আছে। তাদের আমার কাছে প্রমাণ আছে যে এমন আধিকারিক, তাদের এখন সংসার চলছে না। তারা মানে আমি যখন অঞ্চলে ছিলাম 13 থেকে 23, আপনি জিজ্ঞেস করুন অঞ্চলে প্রত্যেকটা আধিকারিককে। হ্যাঁ, আমি বনেদি ঘরের ছেলে, আমার গোবরডাঙ্গা বাড়ি বিক্রি করে একটা ভালো টাকা পেয়েছি, আমি প্রচুর টিউশনি করতাম, একটা সার্ভিস করি, আমার মা পেনশন হোল্ডার। আমি 13 থেকে 23 অঞ্চলের সামনে যে কালেকশন দোকান আছে, তারপরও প্রতিটা বছর অঞ্চলের প্রত্যেকটা কর্মী যারা চা করে, প্রত্যেকটা কর্মীকে আপনারা জিজ্ঞেস করবেন, মানে কালেকশন যে দোকানটা, তার ছেলেটার নাম গোপাল, আমার 2 লক্ষ টাকার উপর বাজার হতো, 2 লক্ষ টাকার উপর বাজার হতো। জিজ্ঞেস করে দেখবেন তো যে আজকে 13-14 বছর এখান থেকে বাজার করেছি, 10 টাকা আমার কাছে পাই কিনা। এগুলো আমি নিজের ব্যক্তিগতভাবে দিয়েছি। অঞ্চলের যে সমস্ত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে যারা বেরিয়েছে, আমার সঙ্গে তো টাকা ওঠেনি, আমি তো উপপ্রধান, তাদের জিজ্ঞেস করে দেখবেন যে সুবিধারের মানসিকতা কী ছিল। এবং আমি বলতে চাই যে গাংনাপুর বাজারে যে হিরেনকুণ্ডর দোকান থেকে আমাদের মানে চা চিনি আসতো, সেখানে এত টাকা বাকি আছে কিনা আপনারা গিয়ে জিজ্ঞেস করবেন। থাকলেও হয়তো 1000 1500 টাকা থাকতে পারে। আর বিনয় হার্ডওয়ার্স, যে দোকান থেকে তিরপল আমরা অঞ্চলে এমার্জেন্সি আনতাম, সে দোকানে আমাদের অঞ্চল যাওয়ার পর যে টাকাটা পড়ে আছে, এখন 15 থেকে 20,000, সে টাকাটা আমি দিচ্ছি। এবার আমি কালকে রোববারে হালখাতা করে এসছে, আমার একটা ছেলে গিয়ে হালখাতা করে এসছে, ওরা পয়সা দেয়নি, ওরা 1 পয়সাও দেয়নি। মিষ্টির দোকানে সেখানেও 1 পয়সা ওরা দেয়নি, যে কটা টাকা বাকি ছিল 1 পয়সাও দেয়নি। মানে ওরা মাসে একটা করে জেনারেল মিটিং হয়, সেই মিটিংয়ে মেম্বারদের ওরা মানে প্লেটে করে মিষ্টি দেয়, কাগজের প্লেটে মিষ্টি দেয়। এটা আমরা ভাবতে পারি না, এটা আমাদের সংস্কৃতিতে নেই, এটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষ্টিতে নেই যে প্লেটে করে মিষ্টি। একটা জনপ্রতিনিধি, তাকে মাসে একটা মিটিংয়ে সে আসছে। এখন তো খবর আছে আমার কাছে, ওরা বলতে অস্বীকার করছে 15 জন, ওদের 22 জন মেম্বারের মধ্যে 15 জন মেম্বার আসে না। তাহলে কীভাবে ও জিতলো? আপনারা মানে আমি এখানে বলতে চাই যে গত যে ইলেকশনটা হয়েছে, এক কুখ্যাত মাফিয়া আসামি, তার দৌলতে মানে এই ভোটটা হয়েছে। তার জন্য বিভিন্ন বুথে ওরা মানে যারে তারে দাঁড় করিয়ে দিয়েছে, কেউ মুরগি কাটে, কেউ খাসি কাটে, কেউ টোটো চালায়, এদের দাঁড় করিয়ে দিয়ে এই ভোটটা হয়েছে। সেই চালাকিটা আমরা ধরে ফেলেছি, তার জন্য বিজেপি 22টা সিট পেয়েছে এবং এর উচিত জবাব বিজেপি খুব শিগগিরই পাবে। আমি হলফ করে বলতে পারি, এই কথা যদি প্রমাণ করতে পারে, আমি বলছি তো যে যেখান থেকে চা চিনি আসতো হিরেনকুণ্ডের মুদিখানার দোকান, সেই দোকানে 1000 টাকা বাকি থাকতে পারে। আর হার্ডওয়ার্সের দোকান, যে দোকানে তিরপল আমরা অঞ্চলে এমার্জেন্সি দিতাম, সে দোকানে যে টাকাটা বাকি ছিল ভোটের পর 15 থেকে 20,000, সে টাকাটা ওরা দেবে না, সে টাকাটা আমি শোধ করছি। জিজ্ঞেস করে দেখবেন মিষ্টির দোকানে ওরা 1 পয়সা বিল মেটায়নি। আর 1,25,000 জীবনে আমাদের কোনোদিন বাকি হয়নি, কোনোদিন বাকি হয়নি। আপনারা খুঁজে পাবেন না যে এমন কোনো বাড়ি নেই, মানে আমি তাদের মেয়ের বিয়েতে বলুন, অশোকে বলুন, আমি উপকার করিনি। কারো বিয়েতে লেপ তোষক বিছনা, কারো বিয়েতে আর্থিক অনুদান, কারো বিয়ে, তখনকার দিনে সাইকেল ছিল প্রথা, সাইকেল। আমার গ্রামে যখন প্রয়াত অরুণ সিকদার 3 বছর উনি যখন ছিলেন উপপ্রধান, সেই 3 বছরে আমার
দেবগ্রাম অঞ্চলে গোপীনগর পশ্চিমপাড়া বলে যে একটা বুথ, সেটা একদম মানে হারিয়ে গিয়েছিল। মাত্র 60 মিটার ইট পড়েছিল সিপিএমের জমানায়। আর এই মানে এই কদিনে আমি ওই 3 বছরে, ও এত অরুণ শিকদার, সে আমাকে খুব স্নেহ করতেন, তিনি আমার পরে ছেড়ে দিয়েছিলেন। সেই 3 বছরে আমি আমার গোপীনগর পশ্চিমপাড়ার সমস্ত আলের রাস্তাগুলোকে আপনারা দেখুন, সব ঢালাই, পিএমজিএসওয়াই সব করে দিয়েছি। এমনকি আমার গ্রামের জামতলা থেকে ওনার যে বাড়ি বেলেয়াটি, উপপ্রধানের বাড়ি বেলেয়াটি, 900 মিটার রাস্তা আমি পুরো ঢালাই করে দিয়েছি, পুরোটা। ওরা কি করেছে, ওরা আমার দেওয়া রাস্তা এখানে একটা এই 50,000 টাকার একটা রাস্তা করেছে, আর ঘোষপাড়ায় একটা 50,000 টাকা রাস্তা করেছে। আর আমি আমার গ্রামে প্রায় 7 কিলোমিটার রাস্তা করেছি। 7-এর বেশি ভুল বললাম, 7 কিলোমিটার অঞ্চল থেকে করেছি, আর 4.1 কিলোমিটার পিএমজিএসওয়াই করেছি। 2বার করেছি। পিএমজিএসওয়াই একবার করার পর নষ্ট হয়ে যাওয়ার পর আমি আবার নতুন করে জেলা পরিষদ থেকে স্যাংশন করে এনে আবার করেছি। দেখুন তো রাস্তাটা কত সুন্দর। আর যে কটা লাইট আছে সব আমার সময়কার লাইট, আর ওদের লাইট পাতে দেওয়ার মতো না। ওরা যে এবার আমার গ্রামে 2টো লাইট দিয়েছে, সে লাইটের ডানটিতে হাত দেবেন, ডানটি ভেঙে পড়বে। আর আমার সময় লাইটগুলো দেখবেন মেন রোডে, সে লাইটগুলো দেওয়া আছে, সেগুলো মার্জিত, মানে সভ্য লোক সমাজে দেখানো যায়। আর ওরা যে 2টো লাইট দিয়েছে, সে লাইট আপনি মানে আপনার মানে কি বলবো, মানে একটা মানে পাটকাঠির থেকেও সরু রডের উপর লাইটটা। কি আমি পরিষ্কার বলছি যে আমরা কয়েকদিনের মধ্যে দেবগ্রাম পঞ্চায়েত ঘেরাও করবো। আমি আগেও বলেছি, এখনও বলছি, এবং পাই টু পাই ওয়ান ফান্ডের হিসেব দিতে হবে। কারণ আমি বিডিও সাহেবের কাছেও কমপ্লেন জানিয়েছি, এসডিওর কাছেও আমি কমপ্লেন জানিয়েছি যে এই যে আপনারা আরও বলে রাখি, এরা 1 লাখের উপর রাস্তা করতে পারছে না বলে, মানে অনলাইনে যে রাস্তাগুলো হয় 1 লাখের নিচে মানে নামিয়ে এনে সেই রাস্তাগুলো মানে 30 মিটার 34 মিটার করে সেই রাস্তাগুলো থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছে, যাতে অঞ্চল থেকে টেন্ডার পাইয়ে দেওয়া যায়, সেটা বাইরে ছাড়তে হচ্ছে না। আর অনলাইনে ছাড়লে এবার যেহেতু বিডিও সাহেব ওখান থেকে একটা মেসেজ এসছে যে কোনো কাজ অফলাইনে করা যাবে না, সব অনলাইনে করতে হবে। এইবার আর ওন ফান্ডের টাকা যেভাবে তসরুপ হচ্ছে, এর তো হিসেব দিতেই হবে। কারণ ছিল তিরপলের কথা, একটা কথা বলে রাখি, বিনয় হার্ডওয়ার্সের দোকান থেকে কটা তিরপল এনেছি সেটা যেন শুনে নাই উপপ্রধান। আর রানাঘাটের ভাঙড়াপাড়া থেকে আমি অন্তত 3 লক্ষ টাকার তিরপল কিনে এনেছি, 3 লক্ষ টাকার এনে দেবগ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা মানুষকে দিয়েছি। আরও বলে রাখি, এখানে তো অনেক আধিকারিক হয়তো ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু যারা ভিএলই জিআরএস তারা তো আছে, তারা জানে আমি সুবিধর যখন অঞ্চলে ঢুকতাম, আমার ঘরের সামনে কতজন বৃদ্ধ মহিলা লাইন দিয়ে বসে থাকতো, কেউ ওষুধ কেনার টাকা, কেউ মানে বাজার করার টাকা, যে আমরা বাবুর কাছ থেকে কিছু পাবো। এটা তো মানে ধ্রুব সত্য কথা, এটা দেবগ্রাম অঞ্চলে প্রত্যেকটা মানুষ বলবে। এই যে কয়েকদিন আগে ওটা যে বলছে এই কথা, কয়েকদিন আগে গাঙ্গাপুর অঞ্চলের সামনে বাজারের মধ্যে যে গ্যাস বাস্ট হলো, যে ভদ্রলোকের রায়পাড়া বুথে, ভদ্রলোক আর ভদ্র মহিলা, আপনারা দেখবেন তারক ফার্মেসি থেকে, শিব মন্দিরের সামনে যে তারক ফার্মেসি, সেখান থেকে 32,000 টাকার ওষুধ গেছে আমার নামে। আমার তো কোনো অঞ্চল নেই, তাহলে আমি কি করে শোধ করলাম? সব উপকার করে থাকি, আগেও করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব। যে উপপ্রধান হয়েছে মিহির রায়, তার বুথে অলি গলি সব আমার আমলে ঢালাই হয়েছে। বেলেয়াটি বুথ, কোনো রাস্তা আমরা বাকি রাখিনি, মানে 2-1টা রাস্তা বাকি থাকতে পারে, একদম সব ঢালাই করে দিয়েছি। আর আমি নিজে ব্যক্তিগতভাবে আমি ওই বুথে মানে অন্তত 20খানা লাইট দিয়েছি। আমি নিজে ব্যক্তিগতভাবে 20খানা লাইট দিয়েছি, নিজের ব্যক্তিগত পয়সায়। কাছে কোশ্চেন করেছে যে আমি নাকি প্রচুর ছেলে নিয়ে ভোট করিয়েছি, তাহলে উনি জিতলো কী করে? আমি তো আগেই বলেছি যে এবারের পঞ্চায়েত ভোটটা, 23 সালের পঞ্চায়েত ভোটটা আমাদের দেবগ্রাম অঞ্চলের এক কুখ্যাত আসামি, সে একদম ফুললি বিজেপি, তার অঙ্গুলি হেনানো হয়েছে। আমি তো ভোটের দিন বাড়িতে বেরোতেই পারিনি ঠিক মতো, মানে এরা সেই ক্রিমিনালের দ্বারা পরিচালিত,
হলফ করে বলতে পারবে যে আমার পরিচালিত না? সেই ক্রিমিনালের দ্বারা এরা পরিচালিত। তা উনি বলে কি করে যে আমি 200 ছেলে নিয়ে ভোট করিয়েছি? সেই ধরনের জ্ঞান মিহির রায়ের কাছ থেকে আমি শুনবো না।